হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল বা লেডি কনস্টেবল পিলি এক্সাম বলো, বা ডাব্লিউপি এসআইয়ের পিলি এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 27, আর 1 থেকে 26 অবধি সমস্ত ক্লাসগুলো আমরা পাবলিশ করেছি। যদি তোমরা সমস্ত ক্লাসগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত ক্লাসগুলো ওয়াচ করতে পারবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে শুরু করবো। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপির ফর্ম ফিল আপ করেছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দেবে। তো চলো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওটাকে শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, আজকে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সাতবাহনদের মুদ্রার নাম কি? অপশান এ কুনিক, বি হচ্ছে পালি, সি হচ্ছে পান, আর অপশান ডি হচ্ছে প্রোটিন। তো দেখো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে যদি তোমরা 30-এর মধ্যে, ঠিক আছে, 30টি প্রশ্নের মধ্যে যদি তোমরা মোট 25টি প্লাস প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে জানবে যে তোমাদের প্রিপারেশনে কিন্তু খুব ভালো রয়েছে, কারণ আজকে মডার্ন থেকে টাফ লেভেলের প্রশ্নগুলোই রয়েছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, সাতবাহনদের মুদ্রার নাম কি? যারা যারা অ্যান্সার পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা আমাকে লাইভ চ্যাটে দাও, ঠিক আছে। তো দেখো, সাতবাহনদের মুদ্রার নাম মনে রাখে, এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। এটা হবে প্রোটিন। প্রোটিন হবে সাতবাহনদের মুদ্রার নাম, ঠিক। তো দেখো বিস্তারিতভাবে দেখে নেব। তো দেখো, কুনিক যেটা সেটা হচ্ছে অজাত শত্রুর উপাধি, ঠিক আছে। অপশান এ কুনিক যেটা সেটা হচ্ছে অজাত শত্রুর উপাধি, ঠিক। আর পালি যেটা সেটা হচ্ছে পালি ভাষায় ত্রিপিটক রচয়িতা, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, পান যেটা মনে রাখবে, এটা হচ্ছে মৌর্যদের মুদ্রার নাম, সেটা হচ্ছে পান, ঠিক আছে। প্রোটিন যেটা সেটা হচ্ছে সাতবাহনদের মুদ্রার নাম, ঠিক। নেক্সট এরপরের প্রশ্ন দেখো 2 নম্বর, যেটা হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অপশান এ দ্বাদশ অঙ্গ, অপশান বি হচ্ছে ত্রিপিটক, সি হচ্ছে বেদ, আর অপশান ডি হচ্ছে উপরে কোনোটি নয়। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এর ক্ষেত্রে মনে রাখবে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হবে অপশান এ, ঠিক আছে। দ্বাদশ হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম, ঠিক। তো ফ্রেন্ডস, বিস্তারিতভাবে দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, দ্বাদশ অঙ্গ যেটা সেটা হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, ঠিক আছে। আর নেক্সট দেখো, ত্রিপিটক যেটা সেটা হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, ঠিক আছে। জৈনদের ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ, আর বৌদ্ধদের হচ্ছে ত্রিপিটক, ঠিক। আর বেদ যেটা সেটা হচ্ছে আর্যদের প্রাচীন সাহিত্য, যেটা সেটা হচ্ছে বেদ, ঠিক আছে। অবশ্যই এগুলো মনে রাখবে, ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো, বিম্বিসারের উপাধির নাম কি? অপশান এ কুনিক, বি হচ্ছে দেখো শ্রেণিক, আর অপশান সি হচ্ছে মহারাজ ধীরাজ, আর অপশান ডি হচ্ছে দ্বিতীয় পরশুরাম। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? বিম্বিসারের উপাধির নাম কি? এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর। শ্রেণিক যেটা সেটা হচ্ছে বিম্বিসারের উপাধির নাম, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, কুনিক যেটা সেটা মনে রাখবে অজাত শত্রুর উপাধি, যেটা সেটা হচ্ছে কুনিক, ঠিক। আর শ্রেণিক যেটা সেটা হচ্ছে বিম্বিসারের উপাধি, ঠিক। মহারাজ ধীরাজ যেটা সেটা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি, ঠিক আছে। মহারাজ ধীরাজ ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, দ্বিতীয় পরশুরাম সেটা হচ্ছে মহাপদ্মনন্দ, ঠিক আছে। মহাপদ্মনন্দের উপাধি হচ্ছে দ্বিতীয় পরশুরাম, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এই উপাধিগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন ইতিহাস থেকে তোমাদের এক্সামে কিন্তু দেয়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 4 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে অমৃতসরের সন্ধি কত সালে হয়? অপশান এ 1800 সালে, বি হচ্ছে 1780 সালে, অপশান সি হচ্ছে 1788 সালে, আর অপশান ডি হচ্ছে 1809 সালে। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? অমৃতসরের সন্ধি কত সালে হয়? দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। 1809 সালে অমৃতসরের সন্ধি হয়, ঠিক আছে। নেক্সট তো দেখো ফ্রেন্ডস, অমৃতসরের সন্ধি হয় 1809 সালে রঞ্জিত সিং ও লর্ড মিন্টনের মধ্যে। কার মধ্যে? রঞ্জিত সিং ও লর্ড মিন্টনের মধ্যে 1809 সালে অমৃতসরের সন্ধি হয়, ঠিক। নেক্সট এরপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে দেখো, কে পুলিশ ব্যবস্থা প্রচলন করেন? অপশান এ হচ্ছে ওয়ারেন হেস্টিং, বি হচ্ছে লর্ড কর্নওয়ালিস, সি হচ্ছে রবার্ট ক্লাইভ, আর অপশান ডি হচ্ছে কার্টিয়ার। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? কে পুলিশ ব্যবস্থা প্রচলন করেন? তো দেখো, এক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। ওয়ারেন হেস্টিং পুলিশ ব্যবস্থা প্রচলন করেন। তোমরা আমাকে এখানে প্রত্যেক কমেন্ট করে জানাও, ঠিক আছে, কে সিভিল সার্ভিস প্রচলন করেন, ঠিক আছে। সিভিল সার্ভিস যে এক্সাম দেয়, ঠিক আছে, সিভিল সার্ভিস, তো সেই সিভিল সার্ভিস কে প্রচলন করেন প্রত্যেক কিন্তু কমেন্ট করে জানাও। অপশান কিন্তু এই 4টার মধ্যে অপশানে রয়েছে, ঠিক আছে। দেখি আমি কতগুলো তোমরা অ্যান্সার দিতে পারছো।
তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস প্রচলন করেন, মানে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ঠিক আছে, নেক্সট। তো দেখো ফ্রেন্ডস এরপরে প্রশ্ন যেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি, মানে ছোট হাড়ের নাম কি? অপশন এ ফিমার, বি হচ্ছে স্টেপিস, সি হচ্ছে দেখো সার্টোরিয়াস, আর অপশন ডি হচ্ছে দেখো সিলিয়ারি। তো অ্যান্সারটা কী হবে? মানবদেহের সব থেকে ছোট হাড়ের নাম কি? দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর। স্টেপিস যেটা সেটা হচ্ছে মানব শরীরের সব থেকে ছোট অস্থির নাম। আর এটা কোথায় থাকে? এটা থাকে কানে, দু কানে কিন্তু দুটো থাকে। ঠিক আছে, মনে রাখবে। আর দেখো ফ্রেন্ডস ফিমার যেটা সেটা হচ্ছে মানবদেহের সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। ঠিক, আর ফিমার কোথায় থাকে? এটা থাকে পায়ে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস বিস্তারিতভাবে দেখে নেবো। তো দেখো আমাদের শরীরের সবচেয়ে বড় অস্থি যেটা সেটা হচ্ছে ফিমার। ঠিক, আর স্টেপিস যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোটো অস্থি। নেক্সট দেখো ফ্রেন্ডস দেহের সবচেয়ে বড় পেশি, মনে রাখি ফ্রেন্ডস দেহের সবচেয়ে বড় পেশি সেটা হচ্ছে সার্টোরিয়াস। ঠিক আছে, সার্টোরিয়াস। নেক্সট দেখো ফ্রেন্ডস দেহের সবচেয়ে ছোট পেশি যেটা আমাদের দেহের সেটা হচ্ছে দেখো সাইলিয়ারি পেশি। ঠিক আছে, এটা চোখে থাকে। ঠিক আছে, সাইলিয়ারি পেশি যেটা সেটা চোখে থাকে। আর দেখো ফ্রেন্ডস ফিমার যেটা সেটা কোথায় থাকে? পায়ে থাকে। স্টেপিস যেটা সেটা থাকে কানে। ঠিক, তো ফ্রেন্ডস এগুলো অবশ্যই কিন্তু দেখে নিয়ে ভালো করে, কারণ এখান থেকে তোমাদের এক্সামে প্রশ্ন দেয়। ঠিক আছে, আর বিগত বছরের সমস্ত প্রশ্নের যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই যে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাসটার সেই ক্লাসটার সমস্ত প্রশ্ন কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস 7 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কেঁচুর রেচন অঙ্গের নাম কি? অপশান এ নেফ্রিডিয়া, বি হচ্ছে দেখো সবুজ গ্রন্থি, আর অপশান সি হচ্ছে দেখো ফুলকা, আর ডি হচ্ছে কক্সাল গ্রন্থি। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? কেঁচুর রেচন অঙ্গের নাম কি? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক, যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা আমাকে জানাও। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর। নেফ্রিডিয়া হচ্ছে কেঁচুর রেচন অঙ্গের নাম। ঠিক, নেক্সট। তো দেখো ফ্রেন্ডস নেফ্রিডিয়া সেটা হচ্ছে কেঁচু আর জোকের রেচন অঙ্গের নাম। ঠিক আছে, আর সবুজ গ্রন্থি যেটা সেটা মনে রাখবে চিংড়ির রেচন অঙ্গের নাম। আর ফুলকা যেটা সেটা হচ্ছে মাছের। আর কক্সাল গ্রন্থি যেটা সেটা মনে রাখবে মাকড়সা। ঠিক আছে, কাঁকড়া বিছা, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা এগুলো কিন্তু ভালোভাবে একটু রেডি করো। ঠিক আছে, কারণ তোমাদের এক্সামে এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। নেক্সট দেখো ফ্রেন্ডস 8 নাম্বার যেটা হচ্ছে মানুষের প্রধান রেচন পদার্থের নাম কি? অপশান এ ইউরিক অ্যাসিড, বি হচ্ছে দেখো ইউরোক্রোম, অপশান সি হচ্ছে ইউরিয়া, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রেন্ডস, যারা পারবে অবশ্যই প্রত্যেক কিন্তু অ্যান্সারটা দাও যে মানুষের প্রধান রেচন অঙ্গের রেচন পদার্থের নাম কি? তো দেখো এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, ইউরিয়া হচ্ছে মানুষের প্রধান রেচন পদার্থের নাম। ঠিক, তো ফ্রেন্ডস বিস্তারিতভাবে দেখে নেবো। তো দেখো ফ্রেন্ডস ইউরিক অ্যাসিড যেটা সেটা মনে রাখবে সেটা হচ্ছে পাখিদের। ঠিক আছে, পাখিদের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, আর মানুষের ক্ষেত্রে হচ্ছে ইউরিয়া। ঠিক, তো দেখো ফ্রেন্ডস নাইক্রোমটা কি? তো মনে রাখবে নাইক্রোম যেটা সেটা হচ্ছে মূত্রের নাইক্রোমের জন্য কি হয়? মূত্রের যে রঙটা সেটা হালকা হলুদ রঙের হয়ে যায়। ঠিক আছে, মূত্রের সাথে এই নাইক্রোমটা মিশে থাকে যার জন্য মূত্রটা হালকা হলুদ রঙের হয়। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস পরের প্রশ্ন যেটা হচ্ছে 9 নম্বরে। তো দেখো ফ্রেন্ডস বরফ গলনের লিনতাপ কত? অপশান এ 80 কিলো ক্যালোরি পার গ্রাম, বি হচ্ছে দেখো 580 ক্যালোরি পার গ্রাম, আর অপশান সি হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম, আর অপশান ডি হচ্ছে এদের মধ্যে সবকটি। তো অ্যান্সারটা কী হবে? বরফ গলনের লিনতাপ কত? তো ফ্রেন্ডস মনে রাখবে বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম এটা হচ্ছে বরফ গলনের লিনতাপ। মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট এরপরে দেখো ফ্রেন্ডস 10 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান এ দাঁড়িপাল্লা, বি হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র, অপশান সি হচ্ছে সাধারণ তুলা যন্ত্র, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো অ্যান্সারটা কী হবে? ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান সি হবে এর সঠিক উত্তর। ভর মাপা যায় সাধারণ তুলাযন্ত্রের সাহায্য দিয়েই কিন্তু ভর মাপা যায়। কিন্তু ভার বা ওজন, ঠিক আছে, আমরা যেটা বলি না ভার বা ওজন যেটা আমরা মাপি আর কি। ঠিক আছে, যেমন আলু বলি 1 কেজি দাও। ঠিক, তো সেই আলু 1 কেজি যে সেটাকে বলা হয় ভার। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস ভার বা ওজন সেটা মাপা যায় কিসের সাহায্যে? এটা স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা যায়। আর ভর যেটা সেটা মাপা যায় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। ঠিক আছে,
দেখো ফ্রেন্ডস, তোমরা কিন্তু মাথায় রাখবে যে ভর মানে কোনো বস্তুর ভর, ঠিক আছে, পৃথিবীতে যা থাকবে ঠিক চাঁদে গেলেও তাই থাকবে, মঙ্গল গ্রহ গেলেও তাই থাকবে, ঠিক আছে। ভরের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কার হয়? মোর আগে পরিবর্তন হয় ভার বা ওজনের, ঠিক আছে, ভার বা ওজনের পরিবর্তন হয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে প্রশ্ন যেটা হচ্ছে 11 নাম্বার, সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে প্রথম বাঙালির নাম কি? মানে কোন বাঙালি প্রথম সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পায়, ঠিক আছে। অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি হচ্ছে দেখো শম্ভু মিত্র, সি হচ্ছে চন্দ্র মাধব ঘোষ, আর অপশান ডি হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে? সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে প্রথম ভারতীয় ব্যক্তির নাম কি? দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে। তো ফ্রেন্ডস, অবশ্যই বিস্তারিতভাবে দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পায়, ফার্স্ট বাঙালি, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, এরপর হচ্ছে দেখো শম্ভু মিত্র, মনে রাখবে শম্ভু মিত্র অভিনয়ে ম্যাগসেসেই পুরস্কার পায়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, দেখো চন্দ্র মাধব ঘোষ, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মনে রাখবে চন্দ্র মাধব ঘোষ প্রথম বাঙালি নাইট উপাধি লাভ করেন। দেখো ফ্রেন্ডস, এখানে যত গেলে কিন্তু এগুলো সমস্ত প্রথম বাঙালি, ঠিক আছে। প্রথম বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার ফার্স্ট পান, ঠিক আছে। প্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো 12 নম্বর, সেটা হচ্ছে আরব সাগরের রানী কাকে বলে? অপশান এ কোচিন, অপশান বি হচ্ছে দেখো কেরালা, সি হচ্ছে রোম, আর অপশান ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? আরব সাগরের রানী কাকে বলে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। কোচিনকে বলা হয় আরব সাগরের রানী, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, বিস্তারিতভাবে দেখে নেবো। তো মনে রাখবে ফ্রেন্ডস, কোচিনকে বলা হয় আরব সাগরের রানী, আর কেরালাকে বলা হয় ভারতে মশলার বাগান। কাকে বলা হয়? কেরালা রাজ্যটিকে বলা হয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, রোমকে বলা হয় ইম্পিরিয়াল সিটি, ঠিক আছে, ইম্পিরিয়াল সিটি। নেক্সট দেখো ফ্রেন্ডস, অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস, কিন্তু এগুলো সমস্তগুলো অনেক রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যতগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে, কারণ তোমাদের এক্সামে এখান থেকে একটা প্রশ্ন দেয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, 13 নম্বর যেটা হচ্ছে পাকিস্তানের মুদ্রার নাম কি? অপশান এ হচ্ছে আফগানি, বি হচ্ছে দেখো টাকা, সি হচ্ছে ইউরো, আর অপশান ডি হচ্ছে রুপি। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? পাকিস্তানের মুদ্রার নাম কি? যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা দাও, ঠিক আছে, অনেক কিন্তু অ্যান্সার দিচ্ছ না। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। রুপি হচ্ছে পাকিস্তানের মুদ্রার নাম, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে আফগানি যেটা সেটা হচ্ছে আফগানিস্তানের মুদ্রার নাম, ঠিক আছে। টাকা যেটা সেটা হবে বাংলাদেশের মুদ্রার নাম, ঠিক আছে। আর ইউরো যেটা, ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে পর্তুগালের মুদ্রার নাম, ঠিক। আর রুপি যেটা সেটা হচ্ছে ভারত, পাকিস্তান, ঠিক আছে, এই সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি, ঠিক। নেক্সট এরপরে প্রশ্ন দেখো 14 নাম্বার, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? অপশান এ হচ্ছে ডাবলিন, বি হচ্ছে দেখো বেইজিং, অপশান সি হচ্ছে মস্কো, আর ডি হচ্ছে কাঠমান্ডু। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? এর ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে মনে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। ডাবলিন যেটা সেটা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম, আর বেইজিং যেটা সেটা মনে রাখবে চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। মস্কো যেটা সেটা দেখো ফ্রেন্ডস, এখানে আমরা বিস্তারিতভাবে দেখে নেব। তো ডাবলিন যেটা সেটা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম, ঠিক আছে, আর বেইজিং যেটা সেটা হচ্ছে চীনের রাজধানীর নাম, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, মস্কো যেটা সেটা হচ্ছে রাশিয়ার রাজধানীর নাম, ঠিক। আর কাঠমান্ডু যেটা সেটা হচ্ছে নেপালের রাজধানীর নাম। তোমরা ফ্রেন্ডস যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে একটা প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও যে ভুটানের রাজধানীর নাম কি? ঠিক আছে, নেপালের রাজধানীর নাম তো কাঠমান্ডু, আর ভুটান আর মায়ানমার, ঠিক আছে, এই দুটো দেশের রাজধানীর নাম কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, 15 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে হাওয়া মহল কোথায় অবস্থিত? অপশান এ মুম্বাই, বি হচ্ছে দেখো অমৃতসর, আর অপশান সি হচ্ছে উড়িষ্যা, ডি হচ্ছে জয়পুর। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? হাওয়া মহল কোথায় অবস্থিত, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা যারা পারবে অবশ্যই প্রত্যেকে দাও। তো দেখো ফ্রেন্ডস, বিস্তারিতভাবে দেখে নেবো। তো দেখো, মুম্বাই হচ্ছে ঝুলন্ত বাগান, ঠিক আছে, ঝুলন্ত বাগান হচ্ছে মুম্বাইকে বলা হয় ঝুলন্ত বাগান, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, অমৃতসরকে বলা হয়, কি বলা হয়? একে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ, ঠিক আছে, অমৃতসরকে বলা হয়। নেক্সট
নেক্সট দেখো ফ্রেন্ডস উড়িষ্যাকে বলা হয় চিল্কা হ্রদ, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস হাওয়া মহল যেটা, সেটা মনে রাখবে জয়পুরে অবস্থিত। কোথায় অবস্থিত? জয়পুরে অবস্থিত, ঠিক। আর ঝুলন্ত বাগান যেটা, সেটা মুম্বাইয়ে, ঠিক আছে। স্বর্ণ মন্দির যেটা, সেটা হচ্ছে অমৃতসর, ঠিক। আর চিল্কা হ্রদ যেটা, সেটা উড়িষ্যাতে, এগুলো কিন্তু অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস 16 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত? অপশান এ কলকাতা, বি হচ্ছে মুম্বাই, সি হচ্ছে আগ্রা, আর অপশান ডি হচ্ছে দিল্লি। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? ভিক্টোরিয়া গার্ডেন যেটা, সেটা কোথায় অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার, সেটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। মুম্বাইয়ে অবস্থিত ভিক্টোরিয়া গার্ডেন, ঠিক। দেখো ফ্রেন্ডস এখানে অনেকে কিন্তু মানে কনফিউজ হবে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভাবে, কিন্তু অনেকেই অপশান এ কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এখানে মনে রাখবে যে ভিক্টোরিয়া গার্ডেন যেটা, সেটা মুম্বাইয়ে অবস্থিত, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা, সেটা কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। তো দেখো নেক্সট দেখো ফ্রেন্ডস মনে রাখবে মুম্বাই আর কী অবস্থিত? তো ভিক্টোরিয়া গার্ডেন, ঠিক আছে, আর প্রিন্স অফ ওয়েলস জাদুঘর, ঠিক আছে, এই দুটো কিন্তু মুম্বাইয়ে অবস্থিত, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস আগ্রাতে তাজমহল রয়েছে, তাজমহল অবস্থিত, আর রাষ্ট্রপতি ভবন যেটা, সেটা কোথায় রয়েছে? এটা রয়েছে দিল্লিতে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 17 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে ডান্ডিয়া রাস কোথাকার বিখ্যাত লোক নৃত্য? অপশান এ গুজরাট, বি হচ্ছে রাজস্থান, সি হচ্ছে বিহার, আর অপশান ডি হচ্ছে উত্তরপ্রদেশ। তো ডান্ডিয়া রাস যেটা, সেটা কোথাকার বিখ্যাত লোক নৃত্য? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার, সেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর, গুজরাটে অবস্থিত, ঠিক। তো দেখো ফ্রেন্ডস বিস্তারিতভাবে দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে গুজরাটে অবস্থিত, মানে গুজরাটের যে সমস্ত লোকনৃত্যগুলো হচ্ছে, এক হচ্ছে গরবা আর ডান্ডিয়া রাস, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস রাজস্থানে মনে রাখবে ঝুম, সুইসিনি, চক, আর হচ্ছে চক্রে, ঠিক। এগুলো হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। নেক্সট দেখো ফ্রেন্ডস বিহারের ক্ষেত্রে মনে রাখবে যাত্রা, ঠিক আছে, নাটুয়া, ছৌ, কাঠপুতলি, এই সমস্তগুলো কোথাকার? বিহারের লোকনৃত্য, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস উত্তরপ্রদেশ ক্ষেত্রে মনে রাখবে নটাঙ্কি, ঝোরা, ছাপেলি, রাসমিলা, কাজরি, এই সমস্তগুলো হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। তো ফ্রেন্ডস এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট লোকনৃত্য, ঠিক আছে। মানে এই যে ড্যান্স আর তোমাদের ওই যে বিখ্যাত উৎসব, ঠিক আছে, এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন, এই দুটো টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি এক্সাম কিন্তু তোমরা কমন পাবে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস 18 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় অনাবাসী দিবস কবে পালন করা হয়? অপশান এ 1 জানুয়ারি, বি হচ্ছে 7 জানুয়ারি, সি হচ্ছে 9 জানুয়ারি, আর অপশান ডি হচ্ছে 12 জানুয়ারি। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? ভারতীয় অনাবাসী দিবস কবে পালন করা হয়? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার, সেটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর, 9 জানুয়ারি প্রত্যেক বছর ভারতীয় অনাবাসী দিবস হিসাবে কিন্তু আমরা এই দিনটা পালন করে থাকি, ঠিক। আর দেখো ফ্রেন্ডস 12 জানুয়ারি, সেটা আমরা প্রত্যেক বছর কি এই দিনটা যুব দিবস হিসাবে পালন করে থাকি, ঠিক আছে, 12 জানুয়ারি প্রত্যেক বছর। নেক্সট দেখো ফ্রেন্ডস 19 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ শান্তির ক্ষেত্রে, বি হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে, সি হচ্ছে সাংবাদিক ও সাহিত্যের ক্ষেত্রে, আর অপশান ডি হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে। তো ফ্রেন্ডস রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার যেটা, সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? যারা পারবে প্রত্যেক কিন্তু অ্যান্সারটা আমাকে জানাও। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার, সেটা মনে রাখবে অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। খেলাধুলার ক্ষেত্রে রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার যেটা, সেটা দেওয়া হয়, ঠিক। নেক্সট এরপরের প্রশ্ন দেখো 20 নাম্বার, যেটা হচ্ছে ইউএস ওপেন কাপ কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ হচ্ছে ভলিবল, বি হচ্ছে টেনিস, সি হচ্ছে বক্সিং, আর অপশান ডি হচ্ছে ফুটবল। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? ইউএস ওপেন এই কাপটা কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার, সেটা মনে রাখবে অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর, টেনিস খেলার ক্ষেত্রে ইউএস ওপেন কাপটা দেওয়া হয়, ঠিক। তো দেখো ফ্রেন্ডস টেনিস খেলার ক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ কাপগুলো দেওয়া হয়, যেমন মনে রাখবে 1 নম্বর হচ্ছে ওয়েটম্যান কাপ, 2 নম্বর হচ্ছে দেখো এডবাস্টন কাপ, আর 3 নম্বর হচ্ছে দেখো ইউএস ওপেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই সমস্ত কাপগুলো কিন্তু টেনিস খেলার ক্ষেত্রে দেওয়া হয়। আর হচ্ছে দেখো
হ্যামলেট কাপ, ঠিক আছে। তো অবশ্যই এই যে মানে খেলা কোন খেলাতে কোন কাপগুলো দেওয়া হয়, ঠিক আছে, আর কোন খেলাতে কতজন করে মানে খেলোয়াড় থাকে, ঠিক, আর কোন খেলোয়াড়টা কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তো ফ্রেন্ডস এগুলো কিন্তু একটু ভালোভাবে রেডি করবে, কারণ খেলাধুলা থেকে তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন তোমাদের কিন্তু এই খেলাধুলা থেকে এক্সামে তোমরা কমন পাবে। তো অবশ্যই এই টপিকগুলো একটু ভালোভাবে রেডি করো, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস 21 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে এক নাগরিকত্ব বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? অপশান এ আমেরিকা থেকে, বি হচ্ছে ব্রিটেন, সি হচ্ছে আয়ারল্যান্ড, আর অপশান ডি হচ্ছে জার্মানি। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? এক নাগরিকত্ব বিষয় যেটা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? তো এর অ্যান্সার যেটা সেটা মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ব্রিটেন থেকে নেওয়া হয়, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এই আমেরিকা থেকে মনে রাখবে মৌলিক অধিকার বিষয়টা কিন্তু নেওয়া হয় আমেরিকার সংবিধান থেকে, ঠিক। আর আয়ারল্যান্ডের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি যেটা সেটা নেওয়া হয় আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক। আর জার্মানির সংবিধান থেকে কী নেওয়া হয়? জরুরি অবস্থাকালীন মৌলিক অধিকারগুলো বাতিল করা হয়, ঠিক আছে, সেই বিষয়টা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়, ঠিক। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে যে কোন দেশ থেকে আমাদের সংবিধানের কোন কোন বিষয়গুলো নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 22 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে জাতীয় পতাকা কমিটির সভাপতি কে? অপশান এ বি আর আম্বেদকর, বি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, সি হচ্ছে জে.বি. কৃপালিনী, আর অপশান ডি হচ্ছে জওহরলাল নেহেরু। তো জাতীয় পতাকা কমিটির সভাপতি কে? সবাই কিন্তু অ্যান্সার জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা মনে রাখবে অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ হচ্ছে জাতীয় পতাকা কমিটির সভাপতি, আর বি আর আম্বেদ হচ্ছে খসড়া কমিটির সভাপতি, ঠিক আছে। জে.বি. কৃপালিনী কী হচ্ছে এটা তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে গণপরিষদে মানে কোন কমিটির সভাপতি হচ্ছে জে.বি. কৃপালিনী, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস পঞ্চায়েত রাজ কত নাম্বার ধারায় আলোচনা করা আছে? অপশান এ 17 নম্বর ধারায়, বি হচ্ছে 40 নম্বর ধারায়, সি হচ্ছে 61 নম্বর ধারায়, আর অপশান ডি হচ্ছে 24 নম্বর ধারায়। তো পঞ্চায়েত রাজ কত নম্বর ধারায় আলোচনা করা রয়েছে সংবিধানে? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বর্জনের কথা বলা হয়েছে, ঠিক। আর 40 নম্বর ধারাতে মনে রাখবে 40 নম্বর ধারাতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক। আর 61 নম্বর ধারাতে কি বলা হয়েছে? এখানে রাষ্ট্রপতির পদচ্যুতি নিয়ে আলোচনা করা রয়েছে 61 নম্বর ধারাতে। আর 24 নম্বর ধারাতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে 14 বছর বয়স 14 বছর বয়সের কম বয়স্ক যদি কোনো শিশুকে খনিজ কারখানা বা বিপজ্জনক কাজে কিন্তু নিযুক্ত করা বা নিয়োগ করা যাবে না। 14 বছরের কম বয়স্ক কোনো শিশুকে খনিজ কাজে বা কারখানাতে, ঠিক আছে, নিয়োগ করা যাবে না, এটা 24 নম্বর ধারাতে বলা রয়েছে। তো ফ্রেন্ডস এখানে প্রত্যেকটা ধারায় কিন্তু ইম্পর্টেন্ট যতগুলো তোমাদের অপশানে দিয়েছি। আর পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটা মনে রাখবে 40 নম্বর ধারাতে রয়েছে, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 24 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? অপশান এ 352 নম্বর ধারায়, বি হচ্ছে 256 নম্বর ধারায়। 1 মিনিট ফ্রেন্ডস এখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা 356 হবে, ঠিক। আচ্ছা তো ছাড়ো, অপশানগুলোর ক্ষেত্রে কিছু ডিপেন্ড করে না, কারণ এখানে উত্তরটা আলাদা হবে, ঠিক আছে। আর অপশান ডি যেটা সেটা হচ্ছে 368 নম্বর ধারায়। তো অর্থনৈতিক যে জরুরি অবস্থা সেটা কত নম্বর ধারায় আছে? তো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে 360 নম্বর ধারাতে আছে, অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থনৈতিক জরুরি অবস্থা। দেখো ফ্রেন্ডস মনে রাখবে আমাদের জরুরি অবস্থা সেটা রয়েছে মোট 3 রকমের জরুরি অবস্থা, যেটা দেখবে ধারা 352 থেকে 360 নম্বর ধারায় রয়েছে জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা। যেখানে দেখবে ফ্রেন্ডস 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 356 নম্বর ধারায় কী আলোচনা করা রয়েছে এটা তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও। আর 360 নম্বর ধারায় কী আলোচনা করা হয়েছে? এটা অর্থনৈতিক জরুরি অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন, রাষ্ট্রপতির নিম্নতম বয়স কত হতে হবে? দেখো ফ্রেন্ডস তোমরা যারা মানে এই যে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে মানে একটু দুর্বল আছে, অবশ্যই তোমাদেরকে বলবো যে একটা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ আলোচনার সাথে 300 প্লাস গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ লুসেন্ট জিকে,
ঠিক লুসেন্টের জিকে বই থেকে নেওয়া সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যারা যারা মানে সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানটা একটা ভিডিওর মধ্যে পড়তে চাও তারা কিন্তু সেই ভিডিওটা মাস্ট দেখে নেবে। সেই ভিডিওটা যদি তোমরা দেখো কিন্তু তাহলে বলছি যে 100% তোমরা কিন্তু প্রশ্ন পাবে, একটি প্রশ্ন কিন্তু ভিডিওর বাইরে যাবে না তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা কিন্তু সেই ভিডিওটা একবার দেখো, যদি ভালো না লাগে কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে সেই ভিডিওটাকে একবার দেখতে, ঠিক আছে, কারণ একবার দেখলে কিন্তু তোমাদের সেই ভিডিও থেকে অনেক হেল্প হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সেই ভিডিওটাকে একবার দেখতে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, রাষ্ট্রপতির নিম্নতম বয়স কত হতে হবে? অপশান এ 18 বছর, বি হচ্ছে 25 বছর, আর সি হচ্ছে 35 বছর, আর অপশান ডি হচ্ছে 65 বছর। তো রাষ্ট্রপতির নিম্নতম কত বয়স হতে হবে তাহলে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে, অপশান সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 35 বছর কমপক্ষে হতে হবে, তাহলে কোনো ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হবে, মানে যোগ্য হবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আর যেটা ফ্রেন্ডস মনে রাখবে যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটা হচ্ছে 25 বছর, ঠিক আছে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি হতে যায় কোনো ব্যক্তি, সেক্ষেত্রে তার যোগ্যতা 25 বছর কিন্তু হতে হবে, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? অপশান এ এশিয়া, বি হচ্ছে অস্ট্রেলিয়া, সি হচ্ছে আমেরিকা, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? এটা কিন্তু তোমরা সবাই অ্যান্সার পারবে আমি জানি, কারণ এখানে যে মহাদেশগুলো সেটা শুধুমাত্র একটাই রয়েছে, এশিয়া মহাদেশ, বাকি সমস্তগুলো দেশ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা কিন্তু তোমরা সবাই পারবে, জানি এশিয়া মহাদেশ হবে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস 27 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সব থেকে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? প্রশ্নটা আমি আরেকবার বলছি, ভারতের সব থেকে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? অপশান এ হচ্ছে আন্দামান নিকোবর, বি হচ্ছে দেখো মেঘালয়, সি হচ্ছে গোয়া, আর অপশান ডি হচ্ছে দিল্লি। তো অ্যান্সারটা কী হবে? ভারতের সব থেকে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার সেটা মনে রাখবে, অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। দিল্লি হচ্ছে ভারতের সব থেকে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। অপশান ডি হবে এর সঠিক উত্তর। নেক্সট দেখো ফ্রেন্ডস 28 নম্বর প্রশ্ন, ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় কত সালে? ঠিক আছে, ভারতে। অপশান এ দেওয়া রয়েছে দেখো 1953 সালে, বি হচ্ছে 1947 সালে, সি হচ্ছে 1903 সালে, আর অপশান ডি হচ্ছে 1956 সালে। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে 1956 সালে ভারতে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য নির্মাণ হয়। অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস 29 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? অপশান এ থর মালভূমি, বি হচ্ছে দেখো সাহারা মালভূমি, সি হচ্ছে এ ও বি দুটোই, আর অপশান ডি হচ্ছে লাদাখ মালভূমি। তো ফ্রেন্ডস অ্যান্সারটা কী হবে? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে, অপশান ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? তোমরা কিন্তু আমাকে প্রত্যেক কমেন্ট করে জানাও তো দেখি যে বিশ্বের সর্বোচ্চ মালভূমির নাম কি, ঠিক আছে। বিশ্বের সর্বোচ্চ মালভূমির নাম কি প্রত্যেক কিন্তু কমেন্ট করে জানাও এক্ষুনি, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশান এ কর্ণাটক, বি হচ্ছে তামিলনাড়ু, আর অপশান সি হচ্ছে মধ্যপ্রদেশ, আর অপশান ডি হচ্ছে মেঘালয়। তো অ্যান্সারটা কী হবে? কপিলধারা জলপ্রপাত সেটা কোথায় অবস্থিত? দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার সেটা মনে রাখবে, অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর, মধ্যপ্রদেশে অবস্থিত কপিলধারা জলপ্রপাত, ঠিক। তো দেখো ফ্রেন্ডস বিস্তারিতভাবে দেখে নেব। তো মনে রাখবে কর্ণাটকে অবস্থিত মহাত্মা গান্ধী জলপ্রপাত, ঠিক আছে। আর মনে রাখবে তামিলনাড়ুতে অবস্থিত শিব সুন্দরম জলপ্রপাত, ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস মধ্যপ্রদেশে অবস্থিত পূর্বা ধোঁয়াধার, ঠিক আছে, আর কাপিলধারা যেটা সেটাও কিন্তু হবে, ঠিক আছে। এই তিনটাই যে জলপ্রপাত পূর্বা ধোঁয়াধার কাপিলধারা, ঠিক আছে, এই তিনটে কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত, ঠিক। আর মেঘালয়ের ক্ষেত্রে মনে রাখবে ফ্রেন্ডস বিশপ, ঠিক আছে, এলিফ্যান্ট, এই জলপ্রপাতগুলো কিন্তু মেঘালয়ে অবস্থিত। দেখো ফ্রেন্ডস তোমাদের এই যে জলপ্রপাত, ঠিক আছে, জলপ্রপাত থেকে আর তোমাদের ওই সেই যে প্রকল্পগুলো রয়েছে না, ঠিক আছে, যে ফারাক্কা প্রকল্প, ঠিক আছে। তো সেই প্রকল্পগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু দেয় এই দুটো টপিক থেকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই টপিকগুলো কিন্তু ভালোভাবে রেডি করবে, ঠিক। তো ফ্রেন্ডস আজকে আমরা 30টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে প্রায় 25টির প্রশ্নের উত্তর তো দিয়েছো অনেকেই, ঠিক আছে। যারা অ্যান্সার দিয়েছো মানে প্রশ্নগুলোর, অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাও যে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার দিয়েছো।
ঠিক। আর দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ক্লাসটা হয় ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস, যেখানে আমরা প্রতিদিন 30টি প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, ঠিক। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত থাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ঠিক। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে আবার রাত 8টার সময়। এখনকার মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।